বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের গ্রামীণ যে অধ্যায় আছে তোমাদের অধ্যায় 9, এই অধ্যায় 9 থেকে একটি অঙ্ক করব। আজ আমি তোমাদের জন্য কুমিল্লা বোর্ড 2019 এই প্রশ্নটি বাছাই করেছি। কুমিল্লা বোর্ড 2019 জনাব শাহিনের হিসাবের বই থেকে নির্মুক্ত উদ্দীপ্তসমূহ নেওয়া হয়েছে। এখানে খতিয়ান উদ্দীপ্তগুলো দেওয়া আছে। এই খতিয়ান উদ্দীপ্তগুলো থেকে ক নম্বর একটা প্রশ্ন করেছে, জনাব শাহিনের ব্যবসায়ী সমন্বিত ক্রয়ের পরিমাণ কত? খ নম্বর উদ্দীপকের আলোকে মিস্টার শাহিনের ব্যবসায়ী চলতি সম্পদ ও স্থায়ী সম্পদের পার্থক্য নির্ণয় করো। আর গ নম্বর উদ্দীপকের আলোকে মিস্টার শাহিনের ব্যবসায়ীর একটি রেওয়ামিল প্রস্তুত করো। আসলে প্রথমে আমরা সমন্বিত ক্রয়ের পরিমাণ বের করব। সমন্বিত ক্রয়ের একটা সূত্র আছে। সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, ক্রয় বলতে নিট ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য। এই সূত্র তোমাদের মনে রাখতে হবে। সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য। আসলে আমরা এটাকে সরাসরি সূত্র দিয়ে করতে পারবো অথবা ঘর করে করতে পারবো। ঘর করে করলে হিসেব বিজ্ঞানের অঙ্কগুলো সবচেয়ে সুন্দর, এটা সৌন্দর্য বৃদ্ধি করে গড়ে। আসলে আমরা একটা ঘর করে ছোট করে বিবরণ টাকা টাকা একটা ঘর করো। বিবরণ টাকা টাকা সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়। সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়। সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়, এখানে লেখো বিবরণ, তারপর লেখো টাকা টাকা টাকা। শুরুতে লেখো রেওয়ামিল থেকে প্রারম্ভিক মজুত পণ্য। মজুত পণ্য 1-1-18 যেটা, এটা লেখো মজুত পণ্য 1-1-18 2018। এটা আছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। এরপর লিখবো আমরা নিট ক্রয়। নিট ক্রয় লেখার সময় আমরা দেখবো এখানে ক্রয়ের সাথে অন্য কোনো আইটেম আছে কিনা। এখানে ক্রয় আছে, ক্রয় ফেরত বা ক্রয় বার্তা বা কারবারি বার্তা আছে কিনা। এখানে কিছু নাই, ক্রয় আছে শুধু। আর মজুত পণ্য মূলধন, অফিস সরঞ্জাম, শিক্ষানবিশ সালামি, উপভাড়া, ব্যাংক জমা দিতে 10% ব্যাংক ঋণ, অবিকৃত মজুত পণ্য, অগ্রিম খরচ, বকেয়া টেলিফোন বিল, প্রাপ্ত কমিশন, যন্ত্রপাতি বিক্রয়, সাধারণ খরচ। তাহলে শুধু ক্রয় আছে। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ নিট ক্রয়। ক্রয়টা হচ্ছে আবার নিট ক্রয়। নিট ক্রয় হচ্ছে 7 লক্ষ টাকা। তাহলে এটা যোগ করো, 7-11 লক্ষ টাকা। বাদ সমাপনী মজুত পণ্য, এটা এখানে লেখা আছে অবিকৃত মজুত পণ্য 31/12/2018। দেখো অবিকৃত মজুত পণ্য, অবিকৃত মজুত পণ্য, তারিখ লেখো 31/12/18। অবিকৃত মজুত পণ্য 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। তাহলে এটা বাদ দিলে বাইরে যাবে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। ডাবল টান দিয়ে বন্ধ করো। এটার নাম হচ্ছে সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়। উত্তর, সমন্বিত ক্রয়ের পরিমাণ সমন্বিত ক্রয়ের পরিমাণ 8 লক্ষ টাকা। তাহলে ক
প্রথমে আমাদের কি সূত্রটা মনে রাখতে হবে। সূত্র হচ্ছে কি সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য বলতে অবিক্রিত মজুত পণ্য 31/12/2018 যেটা, এটা হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য, এই সূত্রটা মনে রাখলে আমরা সমন্বিত ক্রয় পরিমাণ বের করতে পারবো। আসো আমরা এরপরে গ নম্বরটা করি। আসো এবার আমরা খ নম্বর অঙ্কটা করি। খ নম্বর প্রশ্ন ছিল চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদের পার্থক্য বের করার জন্য। আমরা এই অঙ্কে চলতি সম্পদ পেয়েছি অবিকৃত মজুত পণ্য 31/12/2018 যেটা দেওয়া আছে 3 লক্ষ টাকা। তারপর আছে অগ্রিম খরচ 30,000 টাকা। অগ্রিম খরচ এটা চলতি সম্পদ, অবিকৃত মজুত পণ্য 3 লক্ষ টাকা, অগ্রিম খরচ 30,000 টাকা। তাহলে যোগ করলে মোট চলতি সম্পদ 3,30,000 টাকা। এরপর আসো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে কত আসবে? অফিস সরঞ্জাম 75,000 টাকা, অফিস সরঞ্জাম 75,000 টাকা। তারপর আসো যন্ত্রপাতি আছে 6,50,000 টাকা। তাহলে দুটো স্থায়ী সম্পদ আছে, তাহলে মোট স্থায়ী সম্পদ যোগ করলে কত হবে? 7,25,000 টাকা। মোট স্থায়ী সম্পদ হবে 7,25,000। এবার পার্থক্য যেহেতু চলতি সম্পদ এটা ছোট, স্থায়ী সম্পদ বড়, তাহলে এখানে স্থায়ী সম্পদ থেকে চলতি সম্পদটা বিয়োগ করতে হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। ওই জন্য পার্থক্য ব্যাকেটে 7,25,000 মাইনাস 3,30,000 বিয়োগ করলে থাকবে 3,95,000 টাকা। তাহলে উত্তর হবে, উত্তর চলতি সম্পদ ও স্থায়ী সম্পদের পার্থক্য 3,95,000 টাকা। তাহলে আইটেমগুলো মনে রাখতে হবে। চলতি সম্পদ দুইটা কি কি? অবিকৃত মজুত পণ্য এবং অগ্রিম খরচ। আর স্থায়ী সম্পদ হচ্ছে অফিস সরঞ্জাম আর যন্ত্রপাতি, এই দুইটা। আচ্ছা এরপরে গ নাম্বার। আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর অঙ্কটা করবো। গ নম্বর অঙ্কের প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে মিস্টার শাহিনের ব্যবসায় একটি রেওয়া মিল প্রস্তুত করো। শাহিনের একটি রেওয়া মিল করবো আমরা জানি রেওয়া মিলের 5টি গড় থাকে। রেওয়া মিলের প্রথম গড়টার নাম হচ্ছে ক্রমিক নং, দ্বিতীয় গড়টার নাম হচ্ছে হিসাবের নাম, তারপর হচ্ছে প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রমিক নং, হিসাবের নাম, প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে প্রথমে আমরা আইটেমগুলো সবগুলো লিখে বলবো একটা একটা করে। সবগুলো আইটেম লিখে বললাম, শুধুমাত্র একটা আইটেম এখানে বাদ যাবে, সেটা হচ্ছে অবিকৃত মজুত পণ্য, অর্থাৎ মজুত পণ্য 31/12/2018 এটা বাদ যাবে। তাহলে প্রথমে ক্রয় হচ্ছে ডেবিট। আমরা জানি সম্পদ এবং খরচ ডেবিট, দায় এবং আয় ক্রেডিট। সম্পদ এবং খরচ ডেবিট, দায় এবং আয় ক্রেডিট। তাহলে এখানে ক্রয় আছে 7 লক্ষ টাকা, এটা ডেবিটে যাবে, যেহেতু ক্রয়টা ব্যয়, ক্রয় দ্বারা কি বুঝাই? ব্যয় বুঝায়, ওই জন্য ক্রয় হচ্ছে ডেবিট। এরপরে খ নম্বর 2 নম্বর মজুত পণ্য 1/1/18, মজুত পণ্য 1/1/18 মানে প্রারম্ভিক মজুত পণ্য, এটা মুনাফা দিয়ে ব্যয়, এটা ডেবিট। মজুত পণ্য 31/18 এটা রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না, এটা সমাপনী মজুত পণ্য। আমরা জানি হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্য রেওয়া মিল অন্তর্ভুক্ত হয় না। তাহলে মজুত পণ্য 1/1/2018 এটা ডেবিট 4 লক্ষ টাকা। এরপরে মূলধন হচ্ছে কারবারের জন্য দায়, মূলধন ক্রেডিট, দায় এবং আয় ক্রেডিট। মূলধন 2,50,000 টাকা ক্রেডিট। অফিস সরঞ্জাম এটা সম্পদ, অফিস সরঞ্জাম কি? সম্পদ এটা ডেবিট। অফিস সরঞ্জাম হচ্ছে 75,000 টাকা। অফিস সরঞ্জাম হচ্ছে এটা সম্পদ, ওই জন্য সম্পদ হলে আমরা জানি ডেবিট হবে 75,000 টাকা। অফিস সরঞ্জাম ডেবিট। তারপরে আসো শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামি এটা আয় হবে ক্রেডিট। আয় হলে কি হবে? সম্পদ এবং খরচ ডেবিট, দায় এবং আয় ক্রেডিট। তাহলে এটা আয়, ওই জন্য ক্রেডিট দিকে লিখবো আমরা শিক্ষানবিশ সালামি 95,000 টাকা। উপভাড়া এটা কি? উপভাড়া এটা আয় ক্রেডিট। উপভাড়া কি? আয় হলে ক্রেডিট। উপভাড়া ক্রেডিট দিকে বসছে 80,000 টাকা। এরপরে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংকের জমার চেয়ে অতিরিক্ত তুলে ফেলা হলে তখন এটা কারবারের জন্য কি হয়ে যায়? দায় হয়ে যায়। কারণ এটা চলতি হিসাবের মালিক যারা, তারা জমার অতিরিক্ত উত্তোলন করতে পারে। সাধারণত সঞ্চয় হিসাবে এবং স্থায়ী হিসাবের মালিকেরা জমা অতিরিক্ত উত্তোলন করতে পারে না, কিন্তু চলতি হিসাবের মালিকেরা এটা পারে। ওই চলতি হিসাবের মালিক, ওই জন্য ব্যাংক জমা অতিরিক্ত হলে এটা কারবারের জন্য দায়, এটা ক্রেডিট 1,50,000 টাকা। 10% ব্যাংক ঋণ। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে তুমি। ব্যাংকে আমরা কখনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংকে ঋণ প্রদান করে না। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহণ করলে এটা দায় হলে এটা ক্রেডিট, দেখো 1,50,000 টাকা, সরি 2,20,000 টাকা। ব্যাংক ঋণ 10% ব্যাংক ঋণ 2,20,000 টাকা। এরপর আসো অগ্রিম খরচ। খরচের টাকা বকেয়া হলে দায়, আর খরচের টাকা অগ্রিম হলে সম্পদ। খরচের টাকা অগ্রিম হলে কি? সম্পদ। তুমি যদি ভবিষ্যতের জন্য কোনো খরচ করে ফেলো তাহলে এটা সম্পদ হলে ডেবিট, ওই জন্য অগ্রিম খরচ 30,000 টাকা ডেবিট। বকেয়া টেলিফোন বিল, এটা খরচের টাকা বকেয়া, হলে দায়। তাহলে টেলিফোন বিল বকেয়া আছে, টেলিফোন বিল তোমার কাছ থেকে পাবে, তাহলে এটা তোমার জন্য দায় হলে ক্রেডিট। বকেয়া টেলিফোন বিল 35,000 টাকা ক্রেডিটে বসলো।
প্রাপ্ত কমিশন, কমিশন পাওয়া গেছে, প্রাপ্ত কমিশন, ওই জন্য এটা কি হবে 1 লক্ষ টাকা, এটা ক্রেডিট আয়। প্রাপ্ত কমিশন হচ্ছে আয়, আর প্রাপ্য বললে প্রাপ্য তখন সেটা কি হবে, সেটা হবে সম্পদ, তখন সেটা ডেবিট হবে। এখন প্রাপ্ত কমিশন আয় ক্রেডিট। যন্ত্রপাতি, যন্ত্রপাতি হচ্ছে কি, যন্ত্রপাতি সম্পদ, সম্পদের আমরা জানি সম্পদ হলো ডেবিট, যন্ত্রপাতি ডেবিট 6,50,000 টাকা। বিক্রয়, বিক্রয় করলে আয় হয়, আয় হবে ক্রেডিট, বিক্রয় ক্রেডিট 12 লক্ষ টাকা। সাধারণ খরচ, সাধারণ খরচ নাম শুনে বোঝা যাচ্ছে খরচের, সম্পদ এবং খরচ ডেবিট, সম্পদ এবং খরচ ডেবিট, ওই জন্য সাধারণ খরচ ডেবিট 2,75,000 টাকা। তাহলে এখন আমরা যোগ করে দেখলাম ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে 21,30,000 টাকা যোগফল, দুই দিকে যোগফল যখন মিলে যাবে তখন রেওয়া মিল মিলে গেছে। তাহলে উত্তর লিখতে, উত্তর রেওয়া মিলের যোগফল 21,30,000 টাকা। দুই দিক যদি মিলে যায় তাহলে বুঝতে হবে তোমার অঙ্ক সঠিক হয়েছে। তাহলে আজকে আমরা একটা রেওয়া মিল করলাম, তোমরা বাসায় রেওয়া মিলগুলো প্র্যাকটিস করবে। আর যাদের বেশি সমস্যা হয় তারা অন্তত রেওয়া মিলের ক্রেডিট দিকের কয়েকটা আইটেম আছে, সেই আইটেমগুলো নিয়মিত প্র্যাকটিস করলে, যদি তোমার ক্রেডিট দিকের আইটেমগুলো এক জায়গায় লিখে রাখো, তোমার পড়ার টেবিলের সামনে যদি একটু ঝুলিয়ে রাখো, তাহলে সেক্ষেত্রে তুমি এগুলো অটোমেটিক্যালি তোমার মুখস্থ হয়ে যাবে। আর বুঝে নিতে পারলে তো ভালো, না হলে অন্তত ক্রেডিটের আইটেমগুলো মুখস্থ করে ফেললেও তোমার ক্রেডিট আইটেমগুলো খুব কম থাকে, ডেবিটের আইটেম বেশি থাকে। সেজন্য তোমরা চেষ্টা করবে এগুলো আয়ত্ত করার জন্য। আর সবচেয়ে ভালো বুঝে বুঝে করা, কেন ডেবিট কেন ক্রেডিট, এটা যদি তুমি বুঝে আনসার করতে পারো তাহলে সবচেয়ে ভালো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে আবার অন্য কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।